জয় হিন্দ। আজকে বায়োলজির ফার্স্ট ক্লাস বলতে গেলে বায়োলজি এখান থেকেই শুরু। বায়োলজি হচ্ছে যেটা বায়োলজি দুভাগে ভাগ হয়, এক হচ্ছে বোটানি, এক হচ্ছে জুলজি। জুলজির জনক হচ্ছে অ্যারিস্টটল, বোটানির জনক হচ্ছে থিওফ্রাস্টার। জুলজিতে পড়ি আমরা জীববিজ্ঞান, বোটানিতে পড়ি আমরা উদ্ভিদবিদ্যা। তাহলে জীববিদ্যায় প্রথম যে চ্যাপ্টার থাকে সেটা হচ্ছে সেল। এটা হচ্ছে সেল। সেল মানে হচ্ছে কোষ। এটা হচ্ছে ইংরেজি নাম। যেমন আমি কি একটা মানুষ, মানুষ মানে কি ম্যান, ম্যান মানে মানুষ, সেরকমই সেল মানে হচ্ছে কোষ, ইংরেজি নাম। কিন্তু বায়োলজি পড়ছি, বায়োলজিক্যাল তো একটা নাম থাকবে। যেমন আমি ম্যান মানে মানুষ, কিন্তু আমার একটা নাম আছে, সেরকমই সেল হচ্ছে ইংরেজি নাম, ইংরেজি বাংলা হচ্ছে কোষ। এবং সেলের বায়োলজিক্যাল নাম হচ্ছে সাইটো। আমরা কি বলবো, সেলের বায়োলজিক্যাল নাম হচ্ছে সাইটো, এবং ওর পড়া বা অধ্যয়নকে বলা হয় সাইটোলজি। তাহলে সাইটো মানে হচ্ছে সেল আর বা কোষ, আর লজি মানে হচ্ছে পড়া বা অধ্যয়ন করা, তাহলে সাইটোলজি। সাইটোলজি নাম রেখেছিল হার্টবিংয়ে, সাইটোলজির নাম দিয়েছিল যে এইটুক কোষের নাম হবে, সাইটোলজিকে নাম দিয়েছিল হার্টবিং। এবং এর জনক বলা হয় সেল জনক বলা হয় রবার্ট হুককে। রবার্ট হুককে কেন জনক বলা হয়? রবার্ট হুক প্রথম সেল মানে খোঁজ করেন, এবং সে কি মৃত সেল খোঁজ করে বা মৃত কোষ খোঁজ করে। মৃত কোষ মানে সে যখনই প্রায় 1590 বা 1600 দিকে মাইক্রোস্কোপ আবিষ্কার হয়। সেই সময় মানে যে কোনো বস্তুকে পরীক্ষা করার একটু মানে ধুম চেপে যায় গোটা বিশ্বে, মানে ইউরোপে, বেশিরভাগ ইউরোপ কান্ট্রিতে বেশি কি হয়, মানে ওরা বেশি আবিষ্কার করেছে এগুলো। তো জন্য মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হয় 1600 দিকে, তখনই সবাই নিজে মাইক্রোস্কোপ তৈরি করতে শুরু করে। সেই সম্বন্ধে দেখে যে রবার্ট হুক একদিন বাড়ির বাইরে বেরোচ্ছে, এরকম করে হাঁটতে হাঁটতে দেখছে বাড়ির সামনে একটা গাছ আছে। ওই গাছটাতে যে দেখে যে গাছের উপরের যে ছালগুলো আছে সেই ছালগুলো উঠে আসছে। নিয়ে ওর মাথায় বুদ্ধি গেল, এটাকে যদি মাইক্রোস্কোপে যদি চেক করি তাহলে কেমন লাগবে। নিয়ে ও ওটাকে গাছের ছালটাকে উঠিয়ে নিয়ে এলো, নিয়ে মাইক্রোস্কোপে বাড়ির ভিতরে ও চেক করলো। তো দেখছে যে অনেক মধুমাছির মতো যখনই জুম করা হলো, জুম করার পর মাইক্রোস্কোপ যেটা এর মাইক্রোস্কোপ কি ওটা পরে বোঝাবো। মাইক্রোস্কোপ মানে কোনো কিছুকে, ছোট্ট বড় বস্তুকে হাজার গুণ, মানে যেমন ক্যামেরা কি জুমিং দিচ্ছে, সেরকমই মাইক্রোস্কোপটা যেরকম জুম করে দেখা হয়, মানে হাজার গুণে জুম করে দেখা হয়। তাহলে ওইখানে জুম করে যখন দেখছে, যখন ও তো মধুমাছি যেরকম চাক হয় না, সেরকম ছোট 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 চাক হয়ে আছে। নিয়ে ও তখনই ওইখানটায় আবিষ্কার হলো সেল। নিয়ে কিন্তু সেল মানে কোষ আবিষ্কার করলো কে? রবার্ট হুক। নিয়ে নাম রাখা হলো। কিন্তু সে যখন আবিষ্কার করে তখনই ও জানতো না যে আমি কোষ আবিষ্কার করে দিয়েছি। আস্তে আস্তে পড়ার অধ্যয়ন হতে হতে কিন্তু ও কোষ আবিষ্কার করে। কিন্তু রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করে বা সেলটা আবিষ্কার করে সেটি ছিল মৃত। কারণ গাছের ছাল যখন শুকিয়ে যায় তখন কি হয়, অটোমেটিক ওর মানে মরণ হয়ে যায় বা মৃত্যু হয়ে যায়। তাহলে ও গাছের শুকনো ছাল দিয়ে পরীক্ষা করেছিল বলে মৃত কোষ কী করেছিল, খোঁজ করেছিল তার জন্য। এবং সেল নাম রেখেছিল কে? রবার্ট হুক সেল নাম রেখেছিল। এবং সাইটোলজির জনক বলা হয় রবার্ট হুককে। এবং রবার্ট হুকের পর খোঁজ করেছিল মৃত কোষ খোঁজ করেছিল। এরপরে আসে জীবিত কোষ। এবং জীবিত খোঁজ করেছিল অ্যান্টনিও ভন লিভেনহক, ওকে বলা হয় এভি হক। ইও ঠিক একই রকম ইউরোপের বিজ্ঞানী ছিল। এই যখনই মানে একদিন বুট পরে বার হয়েছে, বুট পরে বার হওয়ার পর রাস্তায় যখন বার হচ্ছে, যখনই বুটে অনেক কাদা লেগে গেছে। সেই কাদাগুলোকে বাড়ি আসার আগে কি করে, বুটের কাদাটা একটু ছাড়াতে হয়। যেমন আমরা কি করি, বাড়িতে যেগুলো মানে সিঁড়ি থাকে, সিঁড়িতে ওখানে বাটা ঘুষিয়ে আমরা বা মাটিটা ছেড়ে যাই, সেরকমই ও মাটিটা ছাড়ছিল না, হাত লাগাই ছেঁড়া ছিল। ছাড়ার পর তখন দেখে যে ওর নখের ভিতরে কিছু কাদা ঢুকে যায়। তখন এবার ওর মাথায় এবার ধ্যানে যায় যে তখন কি ছিল, ইউরোপের ঠিক মাইক্রোস্কোপ আবিষ্কারের তখন সময় চলছে। যখনই সেই সময় কি হয়, তো মানে ও দেখছে যে আমার হাতের ভিতরে যে কাদা আছে, এই কাদাটাও কি আমি চেক করে দেখি কি আছে আর ভিতরে। যখনই মাইক্রোস্কোপ যখন ভিতরে চেক করে দেখছে, তো অনেক ছোট 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 জীবাণু বা ছোট ছোট
মানে জীবাণু বা সেল দেখতে পাচ্ছে। এবং তার সঙ্গে দেখছি মাটিতে এরকম জিনিস থাকছে, তারপরেও নিজের দাঁত এরকম হয় খোঁটাতে লাগলো। মানে ছোটো যেমন যখন বাচ্চা যখন দেখে যে দাঁতে কাদার মতন কিছু একটা জমে, সেটাকে এমনি করে দাঁতে যেন খোঁটাতে 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 দেখে যে উপরে কিছু সাদা দুধের মতন কী হচ্ছে, নোংরাগুলো বার হয়ে গেছে। এবং সেটাকেও পরীক্ষা করে দেখে মাইক্রোস্কোপে। পরীক্ষা করে দেখে যে এটাতেও ঠিক একই রকম এক ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যাচ্ছে, এক সেল। তাহলে এভি হক ব্যাকটেরিয়া কি বলা হয়, ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে। ও ব্যাকটেরিয়া মানে কি, যত সময় জীবাণু এবং জীবিত সেল মানে জীবিত কোষও আবিষ্কার করেছে। যে আবিষ্কার করেছিল রবার্ট হুক, আবিষ্কার করেছিল 1665-তে, আর এই 1600 সম্ভব 37, এই দুটোর মধ্যে মানে পর আস্তে 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 হতে গেছে এরকমই। কিন্তু এরকম নয় যে এরা এখানেই থেমে গেছে। এবং কোষ যখন আবিষ্কার হওয়ার পর আস্তে 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 কোষের ভিতরে অধ্যয়ন হতে লাগলো যে এর ভিতরে কী আছে। এবার এর ভিতরে কী আছে যখন জানতে যাবো তখনই কিন্তু একজনা কী করলে, মৃত কোষ আবিষ্কার করলে, একজনা জীবিত কোষ আবিষ্কার করলেন। তারপরে আসে এবার সিদ্ধান্ত দেয় যে মানে এটা কি হতে পারে এর মধ্যে এবং কিভাবে কাজ করে, এবং নিয়ে সিদ্ধান্ত দেয় স্লাইডেন সোয়ান কী করে যে কোষ সম্বন্ধে প্রভৃতি সিদ্ধান্ত দেয়। কী সিদ্ধান্ত আসে, এক হচ্ছে ছোট, যে সব থেকে ছোট কোষ হচ্ছে পৃথিবীতে, পুরো পৃথিবীতে সব থেকে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। সব থেকে ছোট কোষ হচ্ছে পুরো পৃথিবী বা পুরো বিশ্বে সব থেকে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। এবং গোটা বিশ্বে পুরো পৃথিবীতে সব থেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিমের কী আছে, সব থেকে বড় মানে বড় কোষ আছে, মানে মাইক্রোস্কোপের সাহায্যে দেখে বোঝা যায়। কিন্তু সব থেকে ছোট আছে পুরো পৃথিবীতে মাইক্রোপ্লাজমা, সব থেকে বড় হচ্ছে উট পাখির ডিম। তাহলে বোঝা গেল। তারপরে এবার আসি যে মানুষের মধ্যে, এবার পুরো দুনিয়া দেখলাম, তো পুরো পৃথিবী দেখলাম, এবার পুরো মানুষের মধ্যে হচ্ছে যে সব থেকে ছোটো কি, মানুষের মধ্যে হচ্ছে সব থেকে ছোটো হচ্ছে স্পম, আমরা যাকে শুক্রাণু বলি, একমাত্র পুরুষের কাছেই থাকে স্পম। পুরো পৃথিবীতে সব থেকে ছোট মানুষের মধ্যে কি আছে, ছোট সেল বা কোষ আছে স্পম, আমরা যাকে শুক্রাণু বলি। এবং পুরো পৃথিবীতে মানুষের মধ্যে সব থেকে বড় হচ্ছে ওভাম। এটা হচ্ছে ডিম্বাণুতে পাওয়া যায়, একমাত্র মহিলাদের বা মেয়েদের থাকে, একমাত্র স্ত্রীদের মহিলাদের থাকে এবং মেয়েদের থাকে। তাহলে পুরো পৃথিবীতে সব থেকে বড় মানুষের সেল হচ্ছে ওভাম, আর সব থেকে ছোট মানুষের হচ্ছে কি স্পম পুরো পৃথিবীতে। সেরকমই ঠিক আছে। এবং মানুষের মধ্যে সব থেকে লম্বা, এক হচ্ছে ছোট আলাদা, বড় আলাদা, লম্বা। যেমন একটা কী আছে, ট্যাপা আছে, একটা লম্বা আছে, একটা মোটা আছে। তাহলে সেইরকমই কি একটা হচ্ছে লম্বা। পৃথিবীতে মানুষের মধ্যে সব থেকে লম্বা হচ্ছে নিউরন, মানে সেটা ব্রেনের ভিতরে পাওয়া যায় নিউরন। তাহলে নিউরন হচ্ছে এরকম লম্বা, এরকম করে বিছানো আছে মাথার মধ্যে, লম্বা কি আছে, এরকমভাবে লম্বা বিছানো আছে। তাহলে মানুষের মধ্যে সব থেকে লম্বা হচ্ছে নিউরন, ঠিক। এবার আমরা দেখব যে কোষ বিভাজন কি। এবার কোষ বিভাজন বলতে কী বোঝে, কোষ মানে হচ্ছে যেমন কোনো কিছু আমার জায়গা কেটে যায়, মানে শরীরের প্রত্যেকটা জায়গা আমার কোষ দিয়ে তৈরি। এবং কোষ মানে কি, কোষ হচ্ছে ছোট্ট একটা অঙ্গ বা ছোট্ট মানে একটা একজোট। যেমন এবার একজোট কেন বলছে, এবার যেমন এই আঙুলটা বা যে কোনো জায়গা স্থান আমার যদি কেটে যায় যদি, তো আস্তে 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 ওটা কী হবে, মানে যেমন কেটে গেছিলো ঠিক আস্তে 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 আমার পুরনো কী হয়ে যাবে, রিজেনারেটেড হয়ে যাবে, মানে আবার যেমন ছিল সেরকম হয়ে যাবে আস্তে 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 আস্তে। তাকে আমরা বলি কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন মানে কি, যেখানটায় তাড়াতাড়ি ঠিক কোনো জায়গায় কেটে যায় তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সেটা কোষ বিভাজন বেশি ভালো হয় বা তাড়াতাড়ি হয়। আর যেখানটায় কেটে যায় তাড়াতাড়ি ভালো হয় না, সেটায় কোষ বিভাজন একটু কম হয়। তাহলে সেরকমই দেখবো যে কোষ বিভাজন, কোষিকা বিভাজন সব থেকে বেশি হয় লিভারে। যেমন আমাদের ডান সাইডে কী আছে, লিভার কি করে, অটোমেটিক মানে নিজে থেকেই সবসময় গিয়ে ঠিক হতে থাকে। নিজেকে একটা চোট লেগে যায়, কেউ যদি চাকু মেরে দেয়, লিভারে যদি চাকু মেরে দেয়, তো অটোমেটিক ভালো হয়ে যাবে। কি মানে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ভালো যাবে। শরীরের অন্যান্য কোনো জায়গায় যদি আমার যদি হাতও কেটে যায়, তার থেকে বেশি তাড়াতাড়ি ভালো হবে লিভার। তাহলে লিভার দিকে থাকা ডান দিকে, আর ঠিক বাঁ দিকে সাইডে থাকে তিল্লি, এই সাইডে কিন্তু ওর থেকে বেশি টাইম লাগবে, কিন্তু এই লিভারে কোনো ক্ষতি হয় তো খুব তাড়াতাড়ি আমার ভালো হয়ে যাবে। কারণ লিভার কী করে, খুব তাড়াতাড়ি নিজের
এ সুস্থ করে তোলে এবং সুস্থ করার সঙ্গে সঙ্গে এবং লিভার নিজে তাড়াতাড়ি কোশিকা বিভাজন সব থেকে কম হয় ব্রেনে। কেন ব্রেনে হয়? ব্রেনে আছে 90% নিউরনের কোনো বিভাজন হয় না। নিউরনে কি হয় না? কোনো বিভাজন হয় না। যে নিউরন সেল একবার যেমন হচ্ছে ব্রেনের ভেতরে কোনো যদি কেটে ফুটে যায় নিজে থেকে কোনো ঠিক হয় না, বাদ বাকি অন্যান্য কোনো স্থান যদি কেটে যায় তো ঠিক হয়। ঠিক একই রকমভাবে ব্রেনের একটা 10% গ্লিয়াল সেল আছে, কিন্তু ঠিক হয়। কিন্তু 90% কী আছে? নিউরন, ও কেটে গেলে কিন্তু ঠিক হয় না। 10% কী আছে? গ্লিয়াল সেল। এই গ্লিয়াল সেলের কারণে কি হয়? মাথায় ব্রেন টিউমার হয় বা ব্রেন ক্যান্সার হয়। ব্রেন টিউমার তো ব্রেন এই গ্লিয়াল সেলের জন্য কি হয়? মাথায় ব্রেন ক্যান্সার হয়। ক্যান্সার এরকম কোনো রোগ নয়, একসঙ্গে অনেকগুলি জীবাণু বা ছোট ছোট ঘা হয়ে যায় যদি, তাহলে ওকে বলা হয় ক্যান্সার। সেরকমই মাথার মধ্যে যদি 10% গ্লিয়াল সেল আছে, যদি চোট লাগে ও তখন কি হয়? একসঙ্গে অনেকগুলো ও নিজে নিজে ছোটো ছোটো ঘা তৈরি করে দেয় এবং ঘা হয়ে আস্তে আস্তে মোটাতে লাগে, তখন কি হয়? ওটাকে ব্রেন ক্যান্সার হয়। কিন্তু ক্যান্সার এরকম কোনো রোগ নয়, বা কোনো একটা ঘা অনেকগুলো আকারে একসঙ্গে হওয়াকে ক্যান্সার বলা হয়। তাহলে যেমন হচ্ছে ব্রেনে বিভাজন কেন হয় না? যেমন ব্রেনকে আমরা বলি হচ্ছে এমসি বক্স, বা যেমন হচ্ছে ট্রান্সমিটার। দেখো ট্রান্সমিটার ব্রেনে যদি কোনো আঘাত লাগে যদি, তাহলে আর ও ঠিক হবে। যদি ব্রেন চামড়া কাটে তো ঠিক হবে, হাড় কাটে বা হাড় ফাটে তো ঠিক হবে। তারপরে যদি হাড়ের পরে একটা পর্দা আছে ওকে বলে মেনিনজাইট যদি কাটে তাও ঠিক হবে। মেনিনজাইটের পরে কি আছে? ব্রেনের কি আছে? মস্তিষ্কের ভিতরে যেটা আছে সেইখানে যদি কেউ যদি বাঁশে বেরিয়ে দেয় যদি, তাহলে ওইটা ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত যদি রক্ত জমে যায় যদি, তাহলে শেষ। ওখানে রক্ত যদি জমে যায় তখন আস্তে আস্তে হাত কাজ করবে না, পা কাজ করবে না, মাথায় চোখে ঠিক দেখতে পারবে না, কারণ ব্রেনটাই কী হচ্ছে? ট্রান্সমিটার। এখানটায় যে পুরো শরীরে ওয়ারিং তার বিছানো আছে, এই তারের কারণে আমরা প্রত্যেকটা কাজ করতে পারছি বা মুখে কথা বলতে পারছি। যদি এই তারই যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে তো কথা বলতে পারবো না। তার জন্য কথা না বলতে পারার কারণে হচ্ছে ব্রেনকে ভালো করে রাখতে হবে। তার জন্য কি করে? পুলিশে বলে যে হেলমেট পরতে। হেলমেট পরলে কী হবে? মাথায় নিউরন সেল আছে বা গ্লিয়াল সেল আছে। নিউরন সেল কী হয়? এক হচ্ছে নিজে থেকে ঠিক হয় না, এক হচ্ছে গ্লিয়াল সেল একসঙ্গে, ও হচ্ছে পাগলা, একসঙ্গে অনেকগুলো উৎপন্ন করে দেয়। হয় তুমি মাথায় চোট লেগে মারা যাবে, কিংবা ব্রেন ক্যান্সার হয়ে তুমি মারা যাবে। তাহলে বুঝতে পারছি তাহলে পুলিশ কিসের জন্য হেলমেট পরতে বলে। হেলমেট পরার কারণ হচ্ছে যে পুলিশ নিজের মাথাকে বাঁচাতে বলে। এবং কিছু কিছু যেমন সিনেমা আছে, যেমন গাজিনিয়াতের নাম কী হয়েছে? মায়ের কী হচ্ছে? ব্রেনের এমসি বক্স শেষ হয়ে যাচ্ছে, নিয়ে পাগলা হয়ে গেছে। তারপরে হচ্ছে একটা সিনেমা আছে যেমন কিউকি সিনেমাতে কী হয়েছিল? সলমান খান একটা ডাক্তারের মেয়েকে ভালোবাসা শুরু করে। ডাক্তারটা কী হয়? খেপে যায় আর মেয়েকে ভালোবাসে। তার জন্য কী হয়? সলমান খান কী করে? এমসি বক্সের মেন তারই কেটে যায়, যেগুলো হচ্ছে ট্রান্সমিটারের যে তার আছে কেটে দেয়। কোনো চিন্তা ভাবনা কিছু থাকবে না, এরকমই হলে হলসার মতন ঘুরে বেড়াবে, যে কোনো চিন্তা, এরকম ব্রেনের ভিতরে যেমন কোনো চোট না যায়। এই চোট কিন্তু আর পূর্ণ রিজেনারেট বা নতুন করে তৈরি হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম সব থেকে বেশি হয় লিভারে, সব থেকে কম হয় ব্রেনে, এবং ব্রেনের 90% হচ্ছে নিউরন, এর কোনো বিভাজন হয় না। 10% হচ্ছে গ্লিয়াল সেল, এর বিভাজন হয়। এই 10%-এর কারণে কী হয়? ব্রেন ক্যান্সার হয়। এবার হচ্ছে এগুলো কী কোষ। যেমন আমি যদি এখানে একটা ইট রাখি, তো একটা ইটে তো আমার একটা দেওয়াল উঠবে না, তার জন্য অনেকগুলি ইট লাগবে। অনেকগুলি ইট লাগবে। তাহলে এরকমই অনেক ইটে কী হয়? একটা দেওয়াল তৈরি হয়। অনেকগুলি ইটে একটি দেওয়াল তৈরি হয়। দেওয়ালের পরে যখন 4টে দেওয়াল হয়ে যাবে তখন কী হবে? রুম তৈরি হবে। যখনই রুম তৈরি হয়ে যাবে, যখনই অনেকগুলো, একটা রুম, দুটো রুম, তখন কী হবে? ঘর তৈরি হবে। তাহলে ঠিক একই রকমই, যেমনই ইট ঘরের মধ্যে, সেরকমই শরীরের মধ্যে হচ্ছে কোষ, এবং কোষের পরে কী আসে? এবং যেমন হচ্ছে দেওয়াল, সেরকম হচ্ছে শরীরের মধ্যে হচ্ছে কলা বা টিস্যু বা উত্তক। তারপরে যেমন হচ্ছে রুম, সেরকম হচ্ছে অঙ্গ। যেমন আমাদের একটা হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, মাথা একটা অঙ্গ, এগুলো হচ্ছে একটা অঙ্গ। যেমন হচ্ছে রুম যেরকম একটা, সেরকম হচ্ছে অঙ্গ। যেমন হচ্ছে ঘর যেরকম, সেরকম হচ্ছে শরীর। তাহলে প্রত্যেকটা আমাদের প্রথমে কোষ নিয়ে, কলা নিয়ে, অঙ্গ নিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। যেরকম ইট নিয়ে, দেওয়াল নিয়ে, রুম নিয়ে একটা ঘর তৈরি হয়, সেরকমই আমাদের শরীর
এরকমভাবে তৈরি হয়েছে। তাহলে এবার আমাদের এর ভিতরে কোষের ভিতরে কি কি আছে নেক্সট ভিডিওতে আলোচনা করব পরের লেকচারে। যেমন হচ্ছে কোষের ভিতরে আছে এরকম করে একটা পর্দা আছে, এবং সেই পর্দা সম্বন্ধে পরে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং কোশিকা ঝিল্লি বলে, কোশিকা ঝিল্লির ভেতরে মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওজোম, গলজি বডি এগুলো সব ভরা আছে। নেক্সট ভিডিওতে আলোচনা করব। জয় হিন্দ।